মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এর মাধ্যমে ৭২-এর সংবিধানের সমাধি রচিত হবে, অপ্রাসঙ্গিক হয়ে যাবে আওয়ামী লীগ। এ নিয়ে আলোচনা করতে থাইল্যান্ড থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে আছেন জাতীয় নাগরিক কমিটির সংগঠক মশিউর রহমান। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। তবে শুরুতেই চলে যেতে চাই জাতীয় নাগরিক কমিটির সংগঠক মশিউর রহমানের কাছে। জনাব মশিউর, যেটি জানতে চাই যে ৭২-এর সংবিধানের কবর রচিত হলে অন্তর্বর্তী সরকার কিভাবে পরিচালিত হবে? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। শুরুতেই দেখুন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে যে আন্দোলনটি আমরা দেখলাম বা যে গণ অভ্যুত্থানটি আমরা দেখলাম, সেই অভ্যুত্থানে এদেশের ৯৫% মানুষ সেই অভ্যুত্থানের সমর্থনে কাজ করেছে। এবং আপনারা যদি ৭২-এর যে সংবিধান এদেশে রচিত হয়েছিল, আপনারা যদি সেই সংবিধান দেখবেন, সেই সংবিধানে প্রথমত হচ্ছে আমাদের যে মুক্তিযুদ্ধের যে মূল মন্ত্র ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, এই এই মূল মুক্তিযুদ্ধের এই মূল মন্ত্রকে গায়েব করে দিয়ে সেখানে একটা মুজিববাদী একটা বাকশালে পরিণত করা হয়েছিল। মুজিববাদীর মূল নীতি দিয়ে সেই সংবিধানকে হচ্ছে সেই সময় লিখিত হয়েছিল। তাই জুলাই অভ্যুত্থানের পরে ছাত্র জনতার একটা দাবি ছিল, আপনারা দেখেছেন যে রাজনৈতিক দলগুলোর ভিন্ন মতের কারণে সেই দাবি আমরা বাস্তবায়ন করতে পারিনি বা বৈষম্য ছাত্র আন্দোলন বাস্তবায়ন করতে পারেনি যে এই সংবিধান বাতিল করে নতুন সংবিধান লিখতে হবে, সেকেন্ড রিপাবলিক ঘোষণা করতে হবে। তো যেহেতু জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের এত বছর যে লড়াই সংগ্রাম, তার একটি চূড়ান্ত পরিণতি আমরা দেখতে পেয়েছি। তো ছাত্র জনতার দাবি হচ্ছে যে নতুন সংবিধান লাগবে এবং সেকেন্ড রিপাবলিক ঘোষণা করতে হবে, এবং আমাদের জুলাই প্রোক্লামেশনের মধ্য দিয়ে আমাদের যে সুস্পষ্ট দাবিটা আছে সেটা আমরা জাতির কাছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তুলে ধরবে। জি, আমি যেটি জানতে চাচ্ছিলাম যে ৭২-এর সংবিধানের কবর রচিত হলে অন্তর্বর্তী সরকার কিভাবে পরিচালিত হবে? দেখুন, অন্তর্বর্তীকালীন সরকার যখন গঠিত হয় তখনই আমাদের কথা ছিল, আমরা শুরু থেকেই ছাত্র জনতা বলেছে যে এই সংবিধানের আলোকে আমরা অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েই সবাই বলার চেষ্টা করেছে বাংলাদেশের সাধারণ মানুষ যে সেই সময় আমাদের একটা ভুল ছিল, ঐতিহাসিক একটা ভুল ছিল। হয়তো যে আমরা যে জুলাই প্রোক্লামেশন যে আমরা ঘোষণা করব, সেটার মধ্য দিয়ে হয়তো সেই ভুল সংশোধনের একটা জায়গা আসলে তৈরি হবে, আমরা আশা করছি। জি, আপনি থাকুন আমাদের সাথে, আবারও আসবো আপনার কাছে। এবার চলে যেতে চাই বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ অসীমের কাছে। জনাব অসীম, যেটি জানতে চাই আপনার কাছে যে সংবিধান সংস্কারে বিএনপির আপত্তির জায়গাগুলো কোথায়? ধন্যবাদ আপনাকে, সহ আলোচক এবং দর্শক শ্রোতা যারা দেখছেন তাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি বলছি, বিএনপি তো কোনো আপত্তি করেনি সংবিধান সংস্কারের ব্যাপারে। সংবিধান পরিবর্তন পরিমার্জন যে কোনো সময় করা যাবে। আমি বক্তব্য থেকে যেটুকু শুনেছি, আপনি যদি বলেন যে বিএনপির আপত্তি কোথায়, সেটা আমি এক কথাতে শেষ করেছি, বিএনপি কোনো আপত্তি নেই। বিএনপি বলেছে যে প্রয়োজনীয় সংস্কার যেটা দরকার একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর আগে অনেকবার ক্ষমতায় এসেছে। বিগত 16টি বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ অনেক গণতান্ত্রিক রাজনৈতিক দল রাজপথে আন্দোলন করেছে। আমাদের শত সহস্র নেতা কর্মী খুন হয়েছেন, গুম হয়েছেন, মামলা হামলা জর্জরিত ছিলেন, নির্যাতন নিষ্পেষিত হয়েছেন। সমস্ত কিছু মিলিয়ে জুলাই আগস্টের আন্দোলনে সাধারণ ছাত্রছাত্রীদের বৈষম্য বিরোধী যে আন্দোলন, কোটা প্রথা, চাকরি একটা লিমিটেড ইস্যু ছিল, যেটা পরবর্তীকালে সরকার পতনের আন্দোলনে পরিণত হয়েছে। সেটা কিন্তু 16 বছরে ছিল না। আমি কোনো আন্দোলনকে খাটো করি না, কোনো আন্দোলন এককভাবে কারো একার নয়। আমার সহ আলোচক মশিউর সাহেব বলেছেন যে ৯৫% মানুষ এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছেন। আমি ওনাকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই এজন্য যে উনি এটা স্বীকার করেছেন যে বাংলাদেশের আপামর জনগণ এই আন্দোলনে অংশগ্রহণ করেছে। তাহলে এই অংশগ্রহণের ভাগিদার, এটার স্টেক হোল্ডার কিন্তু প্রত্যেকটা নাগরিক, ওই 5% বাদে বাকি 95% মানুষ। সেক্ষেত্রে বিএনপি বলেছে, যেমন আমার সহ আলোচক একটা কথা বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের কথা বলেছেন, তার মধ্যে আরেকটি কথা কিন্তু বাদ পড়ে গেছে, হয়তো তিনি আপনার অসাবধানতাবশত উল্লেখ করেন না, যেটা হচ্ছে গণতন্ত্র। অসীম, আমাদের সাথেই থাকুন। এবার আবারও চলে যেতে চাই জনাব মশিউর রহমানের কাছে। জনাব মশিউর, এরপর নতুন সংবিধান প্রণয়নের প্রয়োজন হবে কিনা, রাষ্ট্র ব্যবস্থা কি হবে? দেখুন, আমরা এখন পর্যন্ত জুলাই প্রোক্লামেশন আমরা প্রকাশ করিনি। পরবর্তী রাষ্ট্র কোন প্রক্রিয়ায় চলবে, সরকার কি হবে, আগামীর বাংলাদেশ কেমন হবে,
সেটা আমরা জুলাই প্রোক্লামেশনের যে ঘোষণা, সেই ঘোষণা পত্র যখন আমাদের যে সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যাদের নেতৃত্বে আসলে এত বড় একটা গণ অভ্যুত্থান ঘটে গিয়েছে এবং তাদের প্রতি পুরো জাতির, বিএনপি বলেন, জামাত বলেন বা অন্যান্য ক্রিয়াশীল যত রাজনৈতিক দলগুলো আছে যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, তাদের একটা সমর্থন আছে এবং সেই সমর্থন নিয়েই এটাকে আমরা সেই যেটা আমাদের 5ই আগস্ট ঘোষণা করার কথা ছিল, কিন্তু ঐতিহাসিক বাস্তবতার কারণে অভূতপূর্ব একটা ঘটনা হওয়ার কারণে সেই সময় ঘোষিত হয়নি। তো সেক্ষেত্রে অদূর ভবিষ্যতে বাংলাদেশ কিভাবে চলবে সেটা জুলাই প্রোক্লামেশন যখন আপনারা দেখবেন, যেটা 31শে ডিসেম্বর ঘোষিত হবে, তারপর পরে আপনারা হয়তো দেখতে পারবেন, যেহেতু সেটা এখনো ঘোষণা পত্র প্রকাশ করা হয়নি। যখন প্রকাশ হবে তখন আপনারা দেখতে পারবেন যে পরবর্তীতে কিভাবে রাষ্ট্র চলবে। জি, পরিকল্পনার মধ্যে কি সেগুলো আছে? এটা একটা কৌশলগত কারণে আমরা জুলাই প্রোক্লামেশনকে এখন এভাবে বলছি না, কারণ আমরা জানেন এখন আমরা বলেছি যে 95% মানুষ আমাদের সাথে আছে, কিন্তু 5% লোক তো আছে যারা ফ্যাসিবাদের দোষর হিসেবে এখনো বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্র, একটা অকার্যকর রাষ্ট্র হিসেবে পরিণত করতে চায়। অর্থাৎ 31 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। জনাব মশিউর থাকুন আমাদের সাথে, আবারও যাব জনাব নাসির উদ্দিনের কাছে। জনাব নাসির উদ্দিন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নতুন দেশ বিনির্মাণের জন্য যথেষ্ট নয় কি? দেখুন, জুলাই বিপ্লব নতুন দেশ বিনির্মাণের জন্য যথেষ্ট কিনা সেটা আমরা বলতে পারবো না। নতুন তো দেশ তৈরি হয়েছে, নতুন একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে। সংবিধানের আপনার যেই সীমাবদ্ধতা বলেন, সংবিধানের পরিধির মধ্য দিয়েই কিন্তু দেশ পরিচালিত হচ্ছে। এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু আমাদের সংবিধানে নেই, কিন্তু জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন যখন ঘটাতে হবে, আমাদের সুপ্রিম কোর্টের আপনার আপিল বিভাগ যে রেফারেন্স দিয়েছে যে এটা বৈধ, কারণ আমরা একটা জিনিস মনে করি যে সংবিধান জনগণের জন্য, আর সংবিধানের কাস্টোডিয়ান হচ্ছে যে সুপ্রিম কোর্ট, সেটাকে ইন্টারপ্রিট করে হচ্ছে যে আপনার সুপ্রিম কোর্ট। একটি কথা আমি বলি, দেখুন, মুজিববাদী সংবিধান আর 72-এর সংবিধান কিন্তু এক না। 72-এর সংবিধান কিন্তু 1971 সালের মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে, পাকিস্তানিদের বিরুদ্ধে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমাদের যে বিজয় অর্জিত হয়েছিল, তার ফলাফল কিন্তু 72 সালের সংবিধান। 72-এর সংবিধানে অনেক কিছু আপনার ভুল ত্রুটি থাকতে পারে। আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে, শেখ মুজিবুর রহমান সাহেব গণতন্ত্রকে হত্যা করেছেন, একদলীয় বাকশাল শাসন কায়েম করেছিলেন, কিন্তু জিয়াউর রহমান সাহেব 5ম সংশোধনীর মধ্য দিয়ে পুনরায় বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল শেখ মুজিবুর রহমান সাহেব তার নিজের হাতে তুলে নিয়ে গেছিলেন, সেটা জিয়াউর রহমান সাহেব চালু করেছিলেন। আওয়ামী লীগ 16 সংশোধনী, 15 সংশোধনীর মাধ্যমে এটাকে মুজিববাদী সংবিধানে পরিণত করেছে। তবে আমি আমার ছাত্র বন্ধু ভাইদের উদ্দেশ্যে একটা জিনিস বলতে চাই, বিগত কয়েকদিন আগে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে 15th অ্যামেন্ডমেন্টের অনেকগুলো ধারা বাতিল হয়ে গেছে, যেটা 11 নম্বর আইন 2016 সালের। সেখানে কিন্তু মুজিববাদী সংবিধান যেটাকে বানানো হয়েছিল, বলতে গেলে সেটার অস্তিত্ব কিন্তু এখন নেই। আমাদেরকে কিছুকাল অপেক্ষা করতে হবে। 13th সংশোধনী এখনো সুপ্রিম কোর্টের আপিল বিভাগে পেন্ডিং আছে, তারপরেই কিন্তু আমরা আমাদের জনাব নাসির উদ্দিন থাকুন, আবারও আসবো আপনার কাছে। জনাব মশিউর, যেটি জানতে চাই যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র সম্পর্কে অন্তর্বর্তী সরকার কি অবগত নয়? দেখুন, আমি একটু অসীম ভাইয়ের একটা কথাই আমি আসলে বলি, যে সেটা হচ্ছে আপনি যদি দেখেন যে বাকশাল বা মুজিববাদের যে মূলনীতি, সেই ধনতন্ত্র, গণতন্ত্র, সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা, এবং বর্তমান যে সংবিধানটা আছে, এই সংবিধানের মূলনীতি, একই মূলনীতি দিয়ে হচ্ছে এই সংবিধানটা পরিচালিত হচ্ছে। আর অন্তর্বর্তীকালীন সরকার অবগত নয়, এটা যদি এই প্রশ্নের উত্তর হচ্ছে, দেখুন, এটা কিন্তু আমরা 5ই আগস্টের ঘোষণা হিসেবে এই প্রোক্লামেশনকে ঘোষণা করা হচ্ছে, এবং সেই অভ্যুত্থানের যেহেতু 3জন মহানায়ক যারা আছেন, বিশেষ করে আসিফ মাহমুদ এবং হচ্ছে আপনার নাহিদ ইসলাম, তারা কিন্তু এই সরকারের উপদেষ্টা হিসেবে আছেন, এবং আমাদের মাহফুজ আব্দুল্লাহ ভাই, তিনিও কিন্তু এই সরকারের উপদেষ্টা হিসেবে আছেন। তো আমার যতটুকু জানা, আমি জানি যে সরকারের সাথে এটা নিয়ে আলোচনা হচ্ছে, এবং একজন যারা যেহেতু উপদেষ্টারা এর সাথে সরাসরি জড়িত, এবং 158 জন যে সমন্বয়ক ছিল জুলাই অভ্যুত্থানের, সেই সমন্বয়করাই যেহেতু এই ঘোষণাপত্রটি পাশ করবেন, তো সেই সমন্বয়কদের মূল 1 নম্বর সংগঠক হিসেবে বা 1 নম্বর সমন্বয়ক হিসেবে নাহিদ ইসলাম অবশ্যই এর সাথে আছেন, আসিফ মাহমুদ, সজীব ভুইয়াও আছেন, এবং মাহমুদ আলমও আছেন, আমি যতটুকু জানি। জি, বুঝতে পেরেছি, আপনার কথা স্পষ্ট। জনাব নাসির উদ্দিনের কাছে সর্বশেষ একটু জানতে চাই যে অন্তর্বর্তী সরকার আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কি অবিচ্ছেদ্য অংশ নয়?
অন্তর্বর্তীকালীন সরকার এক জিনিস, যেটা আজকে প্রেস সচিব, প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি, ডেপুটি প্রেস সেক্রেটারি আজকে অবশ্য ব্রিফিংটা করেছেন, সেখানে বলেছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা সমন্বয়করা যা বলছেন তার সঙ্গে সরকারের সম্পর্ক নেই। এটা সরকারের পক্ষ থেকে উনি মুখপাত্র হিসেবে বলেছেন। সেক্ষেত্রে আমি এটাকে ভিন্নভাবে, যেমন আমার দল এবং আমার একটা ব্যক্তিগত আপনার পরিচয় আছে, দলের পক্ষ থেকে কথা বলা এক জিনিস, ব্যক্তিগত ক্যাপাসিটিতে কথা বলা এক জিনিস, আইনজীবী হিসেবে কথা বলা এক জিনিস। ঠিক তেমনই ভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা, সমন্বয়করা আর সরকারের মধ্যে যারা আছেন তারা কিন্তু সরকারের অংশ। ওনারা সেদিন এসে আপনার 31শে ডিসেম্বর এসে কি কথা বলবেন, কোন ভাবে প্রসঙ্গগুলো উপস্থাপন করবেন, তার উপর কিন্তু নির্ভর করবে যে সরকার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বক্তব্য এক কিনা। জি, সেদিনই আসলে স্পষ্ট হবে। নাসির উদ্দিন আহমেদ অসীম এবং জনাব মশিউর রহমান, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য, আমাদের সময় দেবার জন্য।